শাড়ি নষ্ট করবে না। হ্যাঁ এই আমার শাড়ি নষ্ট করবে, আমার শাড়ি নষ্ট করবে না, শাড়ি নষ্ট করে দিতে হবে। বৌমা কি বৌমা কি বল কি বল বল বাবা কি? হ্যাঁ আর এরকম করবি? বল আর এরকম করবি? হ্যাঁ আমার শাড়ি নষ্ট করবি? হ্যাঁ আমার শাড়ি নষ্ট করবি? না আর করবো না রে বাবা। এই বলবি তুই এই শাড়ির দাম দিতে পারবি? এই শাড়ির দাম দিতে পারবি? দিতে পারবে এই শাড়ির দাম? বললে না আমি আজকে শেষ করে কিনবো। তুই এবার শাড়ি নষ্ট করতে চাইছিস না? এইবার দেখ শোন কি করবে তোর বল, তোর কি করবে? হ্যাঁ বৌমা আমাকে আর মেরো না। সামনে যে জায়গা ঠেকায় দেন। ওই জায়গায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান পাই গেছি। কি ব্যাপার আপনার হাতে দেখতেছে ব্যান্ডেজ, আর আপনি তো মুরব্বী মানুষ, মনে হচ্ছে আপনি অসুস্থ। আচ্ছা আপনি এইরকম অসুস্থ শরীরে ভ্যান চালান, আপনার পরিবারের কেউ কিছু বলে না? না আমার পরিবারের কেউ কিছু কয় না। ও আচ্ছা, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ভেতরে কোনো একটা কষ্ট আপনাকে কুরে কুরে খাচ্ছে। আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? না না আপনি এইসব কথা শুনে কি করবেন? আমার কিছু হয়নি। আপনি সরেন, আমি ভ্যানটা টানতে চলে যাই। না না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মনের মধ্যে অনেক কষ্ট। কিছু মনে না করলে একটু খুলে বলেন না, আমি একটু শুনি। আপনি শুনে কি করবেন আমার কষ্টের কথা? আপনি কান্না করেন না, দেখেন আপনি আমার কাছে সব কিছু খুলে বলেন। আল্লাহ তো কার দ্বারা কখন কার কি করে সেটা তো বলা মুশকিল। আপনি একটু বলেন। আপনি শুনবেন কিসের জন্য আমি ভ্যান চালাই? হ আমার হাতে কি হয়েছে? হ আমি শুনবো, কোন আপনি? তাহলে তাহলে আপনি শুনেন। এটা তো আমার সেই শাড়ি, সকালে যাওয়ার সময় যেটা দেখছি এখনো সেটা এইখানে দেখতেছি। আম্মা আম্মা, এই বুড়ি এই তোর কথা কানে যায় না? হ্যাঁ বৌমা। এদিকে আয়। এইটা কি? তোমার শাড়ি? ও আমার শাড়ি। দেখ তোর মনে আছে এটা আমার শাড়ি। এই শাড়িটা কখন কিনেছিস তুই? সকালে ভিজাইছি। এখন কয়টা বাজে আম্মা? 11টা 12টা বাজে। এই এই 11টা 12টা বাজে? আর তুই বুঝিস না? তুই এতক্ষণ যে শাড়িটা ভিজা রাখছিস কোন সাহসে? বল বল কোন সাহসে? এই তুই ইচ্ছা করে এগুলো করছিস না? আমি তোরে বারবার বলছি এটা আমার দামি শাড়ি, সেটা তোর পছন্দ হয়নি। তুই কেন এটা করছিস? বল কেন এটা করছিস? হ্যাঁ কি রে কেন এটা করছিস? বল। বৌমা সংসারের সব কাম তো আমারই করা লাগে। আমি এই যে
রান্নাগুলি গুছাতে যায়, তরকারি মরকারি কাটতে যায়, একটু দেরি হয়ে গেছে। তরকারি কাটা? এই তুই তরকারি কাটা সংসারে অন্য কাজ পরে করতে পারছিস না, কিন্তু আমার শাড়িটা কি কারণে এটা করছিস? বল, আমার শাড়িটা কি কারণে করছিস? এই ফকরে বাচ্চা, তুই জানিস এই শাড়িটার দাম কত? তুই জানিস এই শাড়ির দাম কত? হ্যাঁ, মনে হয় তুই জানিস না। এই শাড়ির দাম তোকে বিক্রি করলেও না আসবে না। হ্যাঁ, আর তুই ইচ্ছা করে শাড়িটা করছিস না? এই শাড়িটা শোন, তোর ছেলে না এই শাড়িটা আমাকে ম্যাচ দিতে গিফট করছিল, আর সেই শাড়িটা তুই ইচ্ছা করে ভাবে নষ্ট করবি। তোর তো আমি ছেড়ে দেবো না। এইবার দেখ আমি তোর কি অবস্থা করি। শাড়ি নষ্ট করবি না? হ্যাঁ, আমার শাড়ি নষ্ট করবি? আমার শাড়ি নষ্ট করবি না, শাড়ি নষ্ট করবি। বৌমা কি বৌমা কি বৌমা কি বল বল বৌমা কি? হ্যাঁ, আর এরকম করবি? বল, আর এরকম করবি? হ্যাঁ, আমার শাড়ি নষ্ট করবি? হ্যাঁ, আমার শাড়ি নষ্ট করবি? না, আর করবো না রে বাবা। এই বুড়ি, তুই এই শাড়ির দাম দিতে পারবি? এই শাড়ির দাম দিতে পারবি? দিতে পারবে এই শাড়ির দাম? বুড়ি না, আমি আজকে শেষ করে ফেলবো। তুই এবার শাড়ি নষ্ট করতে চাইছিস না? এইবার দেখ, শোন কি করবে তোর, বল তুই কি করবে? হ্যাঁ, বৌমা, আমাকে আর মারো না। ওঠ, তোকে মারবো না। শোন, তোকে আমি মারবো না, তবে হ্যাঁ, আমার এই শাড়িটা ভদ্র মানুষের মতো এখনই প্রশ্ন করবি। আর যদি দেখছি না যে আমার এই শাড়ির কিছু হয়েছে রে, তাইলে যে আমি তোর কি করবো তুই নিজে যাইস না। এই বাড়ির ভাত আমি তোর কপাল থেকে উঠাই দেবো, বুঝতে পারছিস? ভদ্র মানুষের মতো এই কাজটা কর। শয়তান বুড়ি একটা, আমার শাড়ি নষ্ট করে। হ্যালো, হ্যাঁ মা, কেমন আছো তুমি? এই তো আমিও ভালো আছি। কি আর করবো, বাগানের মধ্যে আসছি একটু তোমার সাথে কথা বলার জন্য। তা তোমার শরীর ভালো তো? শোনো না মা, তোমার সাথে না আমার একটু কথা ছিল। বলতেছিলাম কি, তুমি তো জানো তোমাকে আবার কোনো কিছু না বলে আমি তো কোনো কাজ করি না। আর তোমার থেকে বুদ্ধি না নিয়ে তোমার মেয়ে কিন্তু এক পাও চলে না। কি বুদ্ধি তাহলে শোনো। বলতেছিলাম কি, যে বুড়িটা মানে আমার শাশুড়ি, এই বুড়িটাকে নিয়ে না আমি অসহ্য হয়ে গেছি। কি করবো বলো তো? হ্যাঁ, কাজ কাম তো করে, মাঝে মাঝে এমন কাজ কাম করে, আমার ওর কাজ কাম পছন্দ হয় না। আমার কথা শোনো মা, আমি এসব ঝামেলা রাখতে চাচ্ছি না। এই ঝামেলাটা বিদায় করার বুদ্ধি দেবো। কি করবো কত, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো নাকি? তাও দিব না, তাহলে কি করব? তা তো ঠিকই বলতেছো। আমি যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই মানুষজন খারাপ বলবি, কিন্তু এর বাইরটা করবো কিভাবে সেই বুদ্ধিটা দাও। হ্যাঁ, কি সত্যি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুমি ঠিক যেভাবে যেভাবে বলছো আমি ঠিক সেভাবে এই কাজ করব। আমি এইটুকু জানি, আমার মা যে বুদ্ধি দিছে না, আমার মার বুদ্ধি কাজ হবেই হবে। যাক, এখন একটু শান্তি পেলাম। আর শোনো, ওই বুড়িটা বিদায় হলে আমি কিন্তু তোমার মিষ্টি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, অনেকদিন তো তুমি আসো না, তুমি এসে একটু ঘুরে যাও না। আচ্ছা আচ্ছা মা, তাহলে রাখলাম। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আমার মা যেহেতু বলছে, যাক, এত সহজে বুড়িটাকে তাড়ানো যাবে। অথচ দেখো, আমার মাথার মধ্যে না সেই বুদ্ধিটাই আসেনি। তাহলে আর দেরি কেন, এখন থেকে শুরু করে দিই। বাবা, আজকে দেখতেছি সকাল সকালে রান্না বান্না শেষ। দেখি তো কি তরকারি রান্না করছে। মাছের তরকারি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মাঝে মাঝে তো ভালোই রান্না করে, আবার মাঝে মাঝে এমন রান্না করে তরকারি রান্না করছে। হ্যাঁ, মনে হচ্ছে প্যাকেটের যত লবণ ছিল সব ঢালছে। এই বুড়িটা ইচ্ছাকে তো ভাবে এইভাবে রান্না করছে না। আজকে একটু তাড়াতাড়ি রান্না করার কথা বলছি,
এই জন্য ভাবছি এমন করে রান্না করবে যেন আমি খাইতে না পারি। আজকে বুড়িটার একদিন কি আবার এই তো মোটামুটি ভালোই গরম হয়েছে। না, আর একটু গরম করে নি। আজকে এই বইটার আমি এমন চেক দিয়া দিব, সারা জীবন বইটা মনে রাখবে। আমার খাবারের লবণ বেশি না, দ্বিতীয় দিন আর ভুল করে লবণ বা ঝাল বেশি হবে না। আজকে দিব, এটা দিচ্ছে। আম্মা, আম্মা, হ্যাঁ বৌমা। এইদিকে আসেন তো। এখানে বসেন। আরে বসেন। বলছিলাম কি আম্মা, রান্না হয়েছে? হ্যাঁ বৌমা, রাঁধেছি, ঘরে থুই দিছি। ও আচ্ছা, কোন হাতে রান্না করছেন? কে? এই হাত দিয়ে তো করেছি। দেখি। বাবা, আপনি হাতটা দেখছি বড় হয়ে গেছে, আগের চেয়ে বেশি বড় হয়ে গেছে। সব কিছুতেই না আম্মা, জানেন তো, একটু বেশি বেশি হচ্ছে। আপনি এত সুন্দর রান্না করছেন না, তাই আপনার জন্য একটা পুরস্কার আছে। বোমা, বোমা কি করলে? বোমা লাগছে? হ্যাঁ, বোমা, ও ও আর একটা ছেড়ে দিব। এই এই এই, কোন হাত দিয়ে রান্না করছে? এ হাত দিয়ে? হ্যাঁ, চোখে দেখিস না? প্যাকেটে যত লবণ ছিল সব দিয়ে দিচ্ছে। ওই খাবার কেমন খাইতে পারবে? ওই খাবার কেমন খাইতে পারবে? হ্যাঁ, শোন, দ্বিতীয়বার যদি দেখছি না রান্না করে দিলে এরকম হয়েছে না, আজকে একটা ছেড়ে দিছি। এরপর শুধু তোর হাতে দেবো না, পুরো শরীরে কিন্তু ছেড়ে দিব। ও বোমা, আমি তো তরকারি রাইতে সারি মুয়ে দিছিলাম। কই, এতটাও তো নুন হয়নি। এই, তার মানে কি আমি তোকে মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা বলতেছি নাকি শেখার একটু দেবো রে? খুব বেশি কথা বলিস না, খুব বেশি কথা বলছিস। দেখ এখন কিরকম লাগে। সেকেন্ড বার লবণ বেশি দিবি। সারাদিন সংসারের সমস্ত কাজ আমি করি, তারপরও এটা ভুলটি হইলে আমাকে এরকম করে অত্যাচার নির্যাতন করে, আমি কি করে সহ্য করব? সারাদিন সংসারের এত কাজ কাম করি, তারপরেও মন পাইনি। তুচ্ছ বিষয়ে বোমা ধরে আমাকে এরকম অত্যাচার নির্যাতন করে। আমার মনে হয় কি, যদি একটু বসে ভুল টুটি পায়, এই বোমা আমাকে যখন তখন মাইরেও ফেলা দিতে পারে। আমি আর পারতেছি না আল্লাহ, আমি আর কত এই বাড়ির বইরে নির্যাতিত হব। না না, আর না, আমি আমি এই বাড়িতে চলে যাব। আমি আর মার খেতে পারতেছি না, আমার আর সহ্য হচ্ছে না। আমি এখনই এই বাড়িতে চলে যাব, আমি এখনই এই বাড়িতে চলে যাব। কি, আপনার ছেলে একজন প্রবাসী আর আপনার বৌমা আপনার উপরে এই রকম অত্যাচার করে আপনাকে রাস্তা নামাইছে? না না, এটা হতে পারে না। আচ্ছা, আপনার ছেলেকে এসব ঘটনা বলেন নাই? না না, আমার সাল এসব কিছু জানে না। আমার সাল তো প্রবাসে থাকে, ও জানেই না বাড়ি তোর মার সাথে কি হয়। ওর মা কতটা অত্যাচার সহ্য করে, নির্যাতন সহ্য করে। আমি না অত্যাচার নির্যাতন সহ্য করতে না পারি বাড়িতে বাইরে হয়ে আইছি। আমার বেটার কোনো দোষ নেই, আমার বেটার উপর আপনি গুসা হয়েন না। আচ্ছা, বুঝতে পারছি।
তারপরেও আপনার ছেলেকে আপনার এটা জানানো উচিত। না, আমি তো চাইনি, আমি চাইনি যে আমার বেটা কষ্ট পাক আমার জন্যে। আপনি আপনি এখন যান, আমি যাই। আসলেও মারা অনেক মহৎ হয়। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক কষ্টে আছেন। আচ্ছা যাই হোক, আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন, আমি একটু কথা বলি। না না, আমার সওয়ালের নাম্বার আমি আপনাকে দিতে পারবো না। আমি চাই না আমার সওয়াল আমার এই কষ্টর কথা, দুঃখের কথা শুনে কষ্ট পাক। আমার সওয়াল না আমার খুব ভালোবাসে। আমি জানি আমার সওয়াল যদি এই কথাগুলি শোনে, আমার সওয়ালের একটা কিছু হয়ে যাবে নি। আর আমি আমি মা হয়ে জীবনও এটা সহ্য করতে পারবো না নে। আমি নাম্বার দেবো না রে, আমি কিছুতেই নাম্বার দেবো না রে। আমি আসি, আমি আসি। সত্যি দুনিয়াতে এমন এখনো অনেক মা আছে যারা অনেক কষ্ট করে সংসার চালায়। কি বলবো, আপনাকে দেখে না খুব মায়া হচ্ছে। আমি যদি পারতাম আপনার ছেলেকে ফোন করে আপনার সব ঘটনা খুলে বলতাম, কিন্তু ওই যে বদনসিব, আমি তো নাম্বার চাইলামই আপনার কাছ থেকে, কিন্তু আপনি নাম্বার দিলেন না। আপনার মনে একটাই ভয়, আপনার ছেলে প্রবাসে, আপনার ছেলে এই কথা শুনে যদি স্টক করে আপনার ছেলে তো বড় ক্ষতি হয়ে যাবে, এদিকে আপনারও তো বড় ক্ষতি হয়ে আছে। আমি যে কিভাবে নিজেকে বুঝ দেব সেটা আমি বুঝতেছি না। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার এই সমস্যার সমাধানটা খুব দ্রুতই করে দেন। মা, মা, এই সূচনা, সূচনা। কে আসি? এই সময় আমার কি আসলো? আরে সোহেল, তুমি? আরে তুমি তুমি হট করে প্রবাস থেকে এদেশে চলে আসলে যে? হ্যাঁ, ভাবলাম হুট করে যে তোমাকে সারপ্রাইজ দেবো, এই জন্য হুট করে চলে আসলাম। আমার না বিশ্বাসই হচ্ছে না, কিন্তু একটা জিনিস বুঝলাম না, তোমার কি কোনো সমস্যা হয়েছে? এর কারণে তুমি দেশে চলে আসছো নাকি? আরে মানুষ কি শুধু সমস্যার কারণেই দেশে আসে? মানুষ সমস্যা ছাড়াও দেশে আসে। আমি কি দেশে আসতে পারি না? আমার কি বউটাকে দেখতে ইচ্ছা করে না? অবশ্যই করে। আসতে পারবা না, কেন আসতেও পারবা, কিন্তু কিছু না জানা চলে আসলে তো এর জন্য বলতেছি, কোনো সমস্যা হয়নি তো? না, আমার কোনো সমস্যা হয়নি, বরংসে কোম্পানি থেকে আমাকে ছুটি দিছে, সেজন্য আমি আসছি। জানো, আমি যদি এই দেশে 3 মাস থাকি, এই 3 মাসের বেতনও আমি পেয়ে যাব। সত্যি? হ্যাঁ, শুধু তাই নয়, আমার প্লেনে যাওয়া আসার যে খরচ, এটাও কোম্পানি বহন করবে। বাবা, তোমার কোম্পানি দেখতেছে অনেক ভালো, সব কিছুই বহন করতেছে, তুমি ছুটি কাটালেও তোমাকে বেতন দিবে। আরে কোম্পানিতে অনেক দিন কাজ করলে কোম্পানি তো অবশ্যই সুযোগ সুবিধা দিবে, তাই না? তা অবশ্যই ঠিকই বলছো, তুমি যে ভালো মানুষ, কেন দিবে না? আচ্ছা, তুমি ভিতর থেকে বের হয়ে আসলে মা কোথায়? মাকেও ডাকো, মাকেও সারপ্রাইজটা দেই। মা, মাকে কিভাবে সারপ্রাইজ দেবা? কি ব্যাপার, মার কথা বলতেই মনে হচ্ছে তোমার মন টন খারাপ হয়ে গেল। দেখো সোহেল, তুমি পরে মায়ের কথা বলবা, পরে মায়ের সঙ্গে দেখা হবে, এখন ভিতরে চলো, অনেক জার্নি করে আসছো। আমি একটা জিনিস বুঝলাম না, মায়ের কথা জিজ্ঞাসা করতেছি, মাকে ডাকবে তা না বলে মার কথা এড়িয়ে যাচ্ছ, কারণটা কি আমাকে বলো তো? দেখো সোহেল, বললামই তো পরে বলবো, তুমি এখনই শোনার জন্য অস্থির হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু জানতে চাচ্ছ তাহলে তো বলতেই হয়, মা বাড়িতে নাই। মা বাড়িতে নাই মানে? মা কোথাও বেড়াইতে গেছে, নিশ্চয় নানি বাড়ি গেছে, তাই না? না, মা অন্য একজনের হাত ধরে চলে গেছে। মানে তোমার কথা আমি বুঝলাম না। তোমাকে আসলে কথাগুলো বলা হয়নি।
আমি ভেবেছিলাম বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা আমি বুঝতে পারিনি। আজ যেহেতু সত্যির মুখোমুখি হলামই, এখন তো তোমাকে বলতে হবেই। তোমার মা তোমার দেওয়া সমস্ত টাকা গহনাঘাটে যা আমার ছিল সব কিছু নিয়ে তোমার মা অন্য একজনের হাত ধরে এ বাড়ি থেকে চলে গেছে। আমি কিভাবে এই কথাটা বলতাম বলো তো? এই বয়সে একটা মানুষের হাত ধরে এভাবে পালিয়ে যায়, তা আবার ছেলের কষ্ট করা সমস্ত টাকা গহনাঘাটে নিয়ে। ছি! তুমি এগুলো কি বলছো? না না, এটা হতে পারে না। আমার মা আমার সঙ্গে এমনটা করতে পারে না। আমার মা আমার সম্মানের কথা একবার ভাবলো না। না না, তুমি আমাকে নিশ্চয় মিথ্যা বলছো। মিথ্যা? মিথ্যা আমি কেন বলবো? আচ্ছা একটা কথা বলো, আমি যদি মিথ্যাই বলতাম তাহলে কি এই বাড়িতে টিকে থাকতে পারতাম? কবে তো এই বাড়ি ছেড়ে আমার চলে যাইতে হইতো। দেখো, আমি জানি কথাগুলো বিশ্বাস করতে তোর কষ্ট হচ্ছে, তোমার জায়গায় অন্য কেউ থাকলে তারও কষ্ট হতো, কিন্তু সত্যি তো তোমাকে মানতেই হবে। এই যে আমার হাতে দেখো কিনা ছোট, এই যে সিটিগোল্ডটার মালা পরে আসছে, সিটিগোল্ডটার দুল পরে আসছে, আমার যত গহনা ছিল সব নিয়ে গেছে। এই কথাগুলো বলে নেই, কারণ তুমি শুনলে তুমি কষ্ট পাবো। এখনই দেখো নিজেকে তুমি মানাইতে পারতেছো না কথাগুলো, যে তোমার মা এই ধরনের একটা কাজ করছে। কেমন করে মানাবো বলো? এই কথা যদি এলাকার মানুষ জানে, তাহলে তো আমি এলাকায় মুখ দেখাইতে পারবো না। সবাই আমাকে দেখলে সিসি করবে, আমাকে দেখলে আমার দিকে আঙুল তুলবে। তুমি চিন্তা করো না, আমি সবাইকে বলিনি। যারা জিজ্ঞেস করছে আমি বলছি নানির শরীর খারাপ, মার নানির বাড়িতে গেছে, এই তো। তুমি জানো আমি প্রবাস থেকে আসার সময় কত কিছু ভেবে আসছি, অথচ তুমি এগুলো কি বললা? আমার সমস্ত স্বপ্ন আশা সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। আমার না আর কোনো কিছু ভালো লাগতেছে না। যাই হোক, তুমি শান্ত হও, ভিতরে চলো, ফিরে সবা খাওয়া দাওয়া করবা, একটু ঘুম দাও, ভালো লাগবে, পরে এই বিষয়ে কথা হবে। চল। ভ্যান বাজারে যাবেন? হ যাবো। চলেন, আমার সময় নেই, খুব তাড়াতাড়ি যেতে হবে। ওঠেন। সামনে নামায় দেন। আচ্ছা ঠিক আছে। আপনার ভাড়া কয় টাকা হয়েছে? 20 টাকা। মা, আমার মা রাস্তায় ভ্যান চালাচ্ছে। না না, কেন ভ্যান চালাচ্ছে আমাকে সেটা জানতেই হবে। আচ্ছা, আপনার ভাড়া কয় টাকা দেন হয়েছে বললেন? কইলাম 20 টাকা হয়েছে। আচ্ছা, আপনি এই বয়সে রাস্তায় ভ্যান চালাচ্ছেন, আপনার কোনো ছেলে মেয়ে নেই? আপনি শুনে কি করবেন? আপনি আমার ভাড়াটা দেন, আমি চলে যাই। না, আপনি এই বয়সে ভ্যান চালাচ্ছেন, তাও মহিলা মানুষ, আবার আপনার হাতেও দেখা যাচ্ছে ব্যান্ডেজ, মনে হচ্ছে কোথাও অ্যাক্সিডেন্ট করছেন। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টের মতোই, ওইটা তো অ্যাক্সিডেন্টই কয়। আপনাকে তো সেই জন্যই আমি জিজ্ঞাসা করতেছি, আপনি মহিলা মানুষ, অ্যাক্সিডেন্ট করছেন, তারপরেও রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছেন, আসলে আপনার সমস্যাটা কি আমাকে একটু খুলে বলবেন? শোনেন সাহেব, আমার এই দুঃখের কথা শুনি আপনি কি করবেন কোন? খালি খালি আপনার একটু কষ্ট হবে না। এরম কষ্ট পাওয়াতেন আপনি আপনার বাড়ি যান, আমাকে ভাড়া দেন, আল্লাহর হস্তের সামনের দিকে আগাই। বড্ড খিদি লাগেছে বুঝছেন, সারাদিন কিছু খাইনি তো। আমি বুঝতে পারছি আপনি সারাদিন কিছু খাননি, আপনাকে আমি খাওয়ার ব্যবস্থা করে দিব, আপনি বলেন না। দেখেন, আমি আপনার সন্তানের মতো, আপনি আমার মায়ের মতো, প্লিজ আমাকে সব বলেন না। আমার এত দুঃখ কষ্টের কথা আপনি শুনে কি করবেন? কেউ তো শুনতে আসে না, সবাই নানান কথা কয়। এত বয়স্ক মানুষ, কিসের জন্য আমি ভ্যান চলাই? তবে আপনাকে দেখলাম, আমার কষ্টের কথাগুলি শোনার জন্য এত আগ্রহ দেখাইছেন, আমি আপনার কব। জানেন তো আমার সাওয়ালরা না সেই দূর প্রবাসে থাকে, বাড়িতে আমি থাকি আর আমার বৌমা থাকে। আমার বৌমা আমাকে এক চক্ষেও দেখতে পারে না,
সবারই সমস্ত কাজ কাম আমাকে দিয়ে করায়। একটুতেন একটু ভুল হইলেই আমাকে ধরে খুব মারধর করে, অত্যাচার করে, ঠিক মতো খাতি দেয় না। এই যে আপনি ব্যান্ডেজের কথা কইছেন না, এটি কিন্তু আপনা আপনি হয়নি। আমি না একদিন তরকারির মধ্যে ভুল করে একটু নুন বেশি দিয়েছিলাম, এটি নিয়ে আমার বেটার বউ আগুন দিয়ে খুন্তি গরম করে আমার হাতে সেকা দেয়। তখন না আমি খুব ভাবলাম, আজ যদি আমার বৌমা খুন্তি গরম করে আমার হাতে সেকা দিতে পারে, এই বৌমা তো আমাকে মারিও ফেলাতে পারে। আমি সেই দুঃখে কষ্টে ভয় ভীতি বুকে নিয়ে বাড়িতে বাইর হয়ে আইছি। যে যত কষ্টেই হোক বাড়ির বাইরে থাকি কষ্ট করে একবেলা এক মুঠ ভাত খাই থাকবো, তাও আর এই বাড়ির থাকবো না রে। কি বলছেন? সামান্য একটু তরকারিতে লবণ বেশি দেওয়ার অপরাধে আপনার ছেলের বউ আপনার হাত খুন্তি দিয়ে পুড়াই দিল? আচ্ছা, আপনি কি যে এত নির্যাতন এত অত্যাচার করে আপনার ছেলে কিছু জানে না? আপনার ছেলে আপনার খোঁজ খবর নেয় না? না না, আমার সওয়াল খুব ভালো। আমার সওয়াল আমার খোঁজ খবর নেয়, আমার খুব যত্ন নীতি কয়। কিন্তু ওই যে বিধাতা কপালে ওইটি লেহি রাখেছে, ফোন দিলেই আমার বেটার বউ কয় আমি খুব ভালো আছি, আমি শুয়ে আছি, আমি নামাজ কালাম পড়তেছি। কিন্তু এর কোনোটাই সত্যি না। আমার সওয়াল জানেই না যে ওর মার সাথে কি হচ্ছে। কিন্তু মা, আজকে তো আমি সবকিছু জেনেই গেলাম। মা? সোহেল? মা, তুমি রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছ, অথচ আমি প্রবাস থেকে আসার পরে তোমার বৌমা বলছে তুমি নাকি একটা অন্য পরপুরুষের হাত ধরে চলে গেছো। না না, এই সব কথা মিথ্যে, এই সব কথা মিথ্যে। বাজান, তুই কবে এসেছিস বাজান? মা, আমি তো আসছি 2 দিন হয়ে গেল। মা, আমি সব বুঝতে পারছি, সব তোমার বৌমার ষড়যন্ত্র ছিল। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, আমি সূচনাকে জিজ্ঞাসা করব কেন আমার মায়ের সঙ্গে এমনটা করলো। কেন একজন প্রবাসীর মা রাস্তায় রাস্তায় ভ্যান চালায়? কেন একজন প্রবাসীর মা রাস্তায় ভ্যান চালো? মা, তুমি আমার সঙ্গে চলো। চলো বাজান। বৌমা, বৌমা। আরে কে আসছে? কি আপা, তুই এইখানে? কি এই বাড়িতে কি চাই? বৌমা, এই বাড়িতে আসবো না, কোনে যাবো কও? এটা তো আমার নিজের বাড়ি। এই, তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই? হ্যাঁ, কিচ্ছু নাই? না, আর লজ্জা শরম থাকবি মানে? কি কও তুমি এসব? আমি কি করেছি যে আমার লজ্জা শরম থাকবি? আর শোনো বৌমা, আমি না লোকের মুখে শুনেছি আমার সোহেল বাড়িতে আইছে, প্রবাসতে না আইছে। আমি আমার সোহেলের সাথে দেখা করতে আইছি, তুমি একটু দেখা করতে দাও, আমি দেখা করেই চলে যাব না। কিন্তু আম্মা জান, আপনার ছেলে তো আপনার মুখও দেখতে চাই না। কে? আমার সওয়াল আমার মুখ দেখতে চাবি না কে? আমি তো এমন কোনো অন্যায় করিনি যে আমার বেটা আমার মুখ দেখতে চাবি না। এই শোন, তুই কি অন্যায় করছিস আর কি অন্যায় করিস না সেগুলো শুনি না, তোর কোনো কাজ নেই। তুই এই বাড়ি ছেড়ে চলে গেছিস মানে চলে গেছিস, এই বাড়ির সাথে তোর কোনো যোগাযোগ নেই। এখন তুই ভদ্র মানুষের মতো এখান থেকে কেটে পড়। আর তা যদি না যাস তাহলে তোরে কিভাবে যাইতে হয় সেটা কিন্তু আমি ভালো করেই জানি। যা।
না, আমি এই বাড়িতে যাব না। তুমি যতই যাই করো না কি, আমি সালের মুখ দেখো। এ বাড়িতে তোমাকেও আমিও রাখতে চাই না। এ বাড়িতে তুমি কেন আসছো? যাও, এ বাড়ি থেকে বের হও। সোহেল, হাই চুপ! কি বলতেছে আপনার ছেলেটা শুনতে পান না না? আরে বোঝো নাই, তোমার মা এইবারের গহনাগাটে টাকা পয়সা নিয়ে যার হাত ধরে চলে গেছিল না, এতদিন বসে বসে তো খেয়ে দেওয়া শেষ হয়ে গেছে। সেই লোক এই জন্য আর এখন রাখে নেই, মনে হয় বাড়ি থেকে তাড়াই দিছে, কোথায় আর যাবে, তাই তোমার কাছে চলে আসছে। না না সোহেল, এই সমস্ত কথা মিথ্যে। আমি কারোর সাথে চলে যাইনি। চুপ! আমি মিথ্যা কথা বলতেছি না, আমি মিথ্যা কথা বলতেছি? না, তুমি মিথ্যা কথা বলবা কেন? তুমি মিথ্যা কথা বলতেই পারো না। আর তুমি আমার বউ না, আমার বউ হয়ে তুমি মিথ্যা কথা বলতে পারো? একদম ঠিক কথা বলছো। চুপ! আরে একটা মিথ্যা কথা তুই বলবি না, আরে একটা মিথ্যা কথা যদি তুই বলিস তোর ওই জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। কি ব্যাপার? তো তো তুমি তোমার মাকে দেখে এরকম সুর কেন পাল্টায় নিচ্ছ? আমার মাকে দেখে আমি সুর পাল্টাই দিচ্ছি? আমি প্রবাস থেকে আসার পর তুই আমাকে কি বললি? আমার মা অন্য একটা পরপুরুষের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, গেছিলই তো, তুমি তো নিজেই দেখলা। তোমার মা ছিল বাড়িতে এতদিন? আমার মা বাড়িতে ছিল না, কিন্তু আমার মাকে আমি আজ কোথায় পাইছি তুই জানিস? কোথায়? আমার মা রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে। একজন প্রবাসীর মা ভ্যান চালক। আরে বাবা, তুমি বিষয়টা বুঝলা না। টাকা পয়সা শেষ হয়ে গেছে, ওনাকে যখন ঘাট ধরে ওই লোক বাইর করে দিচ্ছে, তখন তো রাস্তায় ভ্যান চালাবে। একটা মিথ্যা কথা বলবি না, আর কত মিথ্যা কথা বলবি? তোমার মায়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললা? শুধু হাত তুলছি, আমার তো মনে হচ্ছে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই। এগুলো কে করছে? এগুলো কে করছে? আমি কিভাবে জানবো? তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? আমি সব কিছু জানি। রাস্তায় যখন মার সঙ্গে আমার দেখা হয়েছে, মা আমাকে সব খুলে বলছে। তুই আমার মাকে দিনের পর দিন নির্যাতন করছিস, অত্যাচার করছিস, এই বাড়ি ছেড়ে যাইতে বাধ্য করছিস। কিন্তু কেন? কি ছিল আমার মায়ের অপরাধ? আমার মায়ের একটাই অপরাধ, তার ছেলে প্রবাসী। তার ছেলে প্রবাসী, এটাই তার অপরাধ? নাকি এই সংসারে সমস্ত কাজ করে দিছে সেটাই তার অপরাধ? নাকি এই সংসারে রাজরানী হয়ে থাকার কথা ছিল, চাকরানী হয়ে গেছে, এটাই তার অপরাধ? তুই দিনের পর দিন এই বাড়ির সমস্ত কাজ তাকে দিয়ে করাইছিস, এক মুঠো খাইতে দিস না। অথচ কাজের একটু কমতি হলেই তাকে তুই নির্যাতন করছিস, অত্যাচার করছিস। কথায় আছে না, পান থেকে চুন খসলে যেরকম মানুষ নির্যাতন করে, তুই আমার মাকে তাই করছিস। সামান্য তরকারিতে একটু লবণ বেশি হয়েছে, এই অপরাধে তুই আমার মাকে খুন্তি দিয়ে হাত পুরাই দিলি। আরে বাড়িতে একটা কুকুর বিড়াল পুষলেও তো মায়া হয়, আর উনি একজন জ্যান্ত মানুষ। আর একজন জ্যান্ত মানুষকে এরকম নির্যাতন তুই করতে পারলি? আমি তোকে কি বলবো? তুই কি মানুষ নাকি মানুষ রূপে জানোয়ার? আমার তো মনে হয় তুই মানুষ নেই, তুই জানোয়ার হয়ে গেছিস। তুই যদি মানুষ হইতি তাহলে একজন মানুষ হয়ে একজন মানুষকে এরকম কুকুরের মতো নির্যাতন তুই করতে পারতি না। তুই যখন আমাকে বলছিলি আমার মা অন্য একটা লোকের হাত ধরে চলে গেছে, সত্যি আমার মায়ের উপর অনেক রাগ হয়েছিল, অনেক অভিমান হয়েছিল, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করতে পারছিলাম না আমার মা এমন একটা কাজ করতে পারে। কিন্তু তুই আমার সামনে এমন নাটক করছিলি, এত সুন্দর করে বলছিলি যে আমি বিশ্বাস না করে থাকতেই পারছিলাম না। কিন্তু আজকে যখন রাস্তায় দেখলাম আমার মা ভ্যান চালাচ্ছে, একজন প্রবাসীর মা ভ্যান চালক, এটা দেখার পরে একজন প্রবাসীর কতটা কষ্ট হতে পারে। আরে যে মাকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি এত কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি, শরীরে রক্ত পানি করে টাকা উপার্জন করছি, আর সেই মা কিনা রাস্তায় রাস্তায় ভ্যান চালায়। এই দিন দেখার জন্য তো আমি এত কষ্ট করিনি। আমি আমার মাকে ভালো রাখার জন্য এত কষ্ট করছি, আর সেই মাকে তুই রাস্তায় ভ্যান চালক বানিয়ে দিছিস। আমি তো তোকে ক্ষমা করবো না, আমিও তোকে ভ্যান চালক বানাবো, আমি তোকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাবো, আমি তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি, তারপরে বুঝবি একজন মানুষ অসহায় হলে কেমন লাগে। না 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 সোহেল, দেখো সোহেল, হ্যাঁ আমি জানি এখন তোমার প্রচণ্ড রাগ হচ্ছে, তাই রাগের মাথায় তুমি উল্টোপাল্টা কথা বলতেছো। শোনো না, আসলে দোষটা আমার, ভুলটা আমার। আমি না মানুষ রূপে একটা জানোয়ার হয়ে গেছিল। লোভ আমাকে
এতটা নিচে নামাই দিছে আমি বুঝতেই পারিনি। আমার কাছে মনে হতো তুমি তো প্রবাসে থাকো, এই বাড়িতে আমি আর তোমার মা। আমি ভেবেছিলাম সংসারটা শুধুমাত্র আমার হোক, আমার যা খুশি আমি তাই করব। তোমার মাকে দিয়ে আমি এই সংসার সব কাজ করাতাম ঠিকই, কিন্তু মনে হতো এটার জন্য একটা আপদ, এই আপদটা বিদায় হলে আমি শান্তিতে থাকবো। তাই তো আমি আমার মাকে ফোন দিয়ে মায়ের থেকে বুদ্ধি নিয়েছিলাম। আসলে দোষটা শুধু আমারই না, আমার মায়েরও। একজন মা হিসেবে উচিত ছিল তার মেয়েকে সুশিক্ষা দেওয়া, কিন্তু না, আমার মা দিনের পর দিন আমাকে কুপরামর্শ দিচ্ছে। আমাকে বলছে, দেখ সংসার তোর, শুধু তুই একা থাকবি, এই বুড়ি শাড়ি কেন টানলি। প্রথম প্রথম আমি মাকে মানা করতাম, আস্তে আস্তে না মায়ের কথা শুনতে শুনতে আমিও না চাইতাম এই বাড়িতে শুধু আমি রাজত্ব করব। মায়ের কথা মতোই আস্তে আস্তে তোমার মায়ের উপর অত্যাচার শুরু করি। সব প্ল্যান মায়ের ছিল, বিশ্বাস করো তোমার মায়ের তরকারিতে লবণ বেশি হয়েছিল না, ওটা আমি মিথ্যা কথা বলছিলাম শুধু তাকে শাস্তি দেওয়ার জন্য। আর আমি এতটাই শাস্তি দিছি উনি বাধ্য হয়ে এই বাড়ি থেকে চলে গেছে। আর ওনার চলে যাওয়ার বিষয়ে, গহনাগাটি, টাকা পয়সা চুরি করার বিষয়ে সব আমি মায়ের কথা মতো তোমাকে মিথ্যা কথা বলছিলাম। আমি ভুল করছি, আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নামে এত বড় অপবাদ কীভাবে দিলাম। আমার নিজের প্রতি না নিজের লজ্জা লাগতেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই যদি কোনো ভুল করতি আমি তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই যে অপরাধ করছিস এই অপরাধের কোনো ক্ষমা নেই। তাই যা, বের হয়ে যা, বের হয়ে যা বলছি। ঠিক আছে, তুমি চলে যাইতে বলতেছো, আমি চলে যাব। আমি তো অপরাধ করছি, আর অপরাধের তো শাস্তি হওয়া উচিত। তুমি আমাকে শাস্তি দিবা না? আমি তোমার মায়ের সাথে যা যা আচরণ করছি সেম আচরণগুলো তুমি আর তোমার মা আমার সাথেও করো, তাহলে অন্তত বাইরে গেলে। তুই কি ভাবছিস তুই এই মিষ্টি মিষ্টি কথা বলবি আর আমি তোকে ক্ষমা করে দিব? না, তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই, যা। মা, ও মা, তুমি আমার জন্য অনেক কষ্ট সহ্য করছো, আর কোনো কষ্ট সহ্য করতে হবে না। চলো মা, ভিতরে চলো। আচ্ছা, এই জায়গায় নামা দেন। নেন। ভাই, এই এত বড় নোট তো আমার কাছে ভাঙতে নাই। আসলে সারাদিন তো ভাড়াই মারতে পারি নাই, মাত্র 10 টাকা ভাড়া মারছি। 500 টাকা নোট কীভাবে ভাঙাই দিব বলেন? ও আচ্ছা, এই কথা। এই সারা দিন ধরে মাত্র 10 টাকা ইনকাম করছেন? আমি বলি কি, আপনি একজন সুন্দরী মেয়ে, এই রাস্তাঘাটে ভ্যান না চালায়ে আপনি আমার সাথে চলেন, এর চাইতে বেশি টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে ভাই? আচ্ছা, আপনি আপাতত 500 টাকা রাখেন। 500 টাকা? না না, আমার ভাড়া তো এত না, মাত্র 20 টাকা। আমি জানি আপনার ভাড়া 20 টাকা, আমি তো রেগুলার এই রোডে চলাফেরা করি, আর আমার বাড়িও বেশি দূরে না, আমার বাড়ি এখানেই। যাই হোক, আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি। আপনার যে এই যে চাঁদ মুখখানা না, হ্যাঁ আমার খুব ভালো লাগছে। যাই হোক, আপনাকে মুখ দেখে খুশি হয়ে দিলাম। এ নেন। দেখেন ভাই, আমি কাজ করে খাই, আর আমাকে যখন তখন এভাবে কথা বলতে বলতে টাচ করবেন না। আপনার 500 টাকা আমার লাগবে না, 20 টাকা থাকলে দেন, না থাকলে আপনাকে আমি দান করলাম, জান। আপনি তো কাজ করেই খাবেন, একটা কাজ করতে পারেন। আমার কাছে না ভালো আর একটা কাজ আছে, এর চাইতে বেশি ইনকাম করতে পারবেন। চলেন আমার সঙ্গে। কি কাজ? আর কি, এখানেও তো গতরে খাটাচ্ছেন, ওখানে গিয়েও না হয় গতরে খাটাবেন। দেখেন ভাই, আপনি আমার প্যাসেঞ্জার, ভদ্রভাবে মুখ সামলায় কথা বলেন। হ্যাঁ, আজকে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আমি এখানে ভ্যান চালাচ্ছি, তার মানে এই নয় আপনি আমাকে যা খুশি তাই বলে যাবেন। আমি একজন প্রবাসীর বউ, আপনি যান এখান থেকে। প্রবাসীর বউ? হাসালেন? আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একজন প্রবাসীর বউ নাকি একজন প্রবাসী বউ রূপে একজন ভ্যান চালক। যাই হোক, বেশি কথা বাড়াতে যাচ্ছি না, আপনার ভাড়াটা নেন। আমার কাছে খুচরা নেই, আপনার খুচরা থাকলে দেন, না হলে আর একদিন দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকাটা আপনার পাওনা থাকলো, আর আমি যেই প্রস্তাবটা দিলাম আপনি যদি রাজি হন তাহলে
আমার সঙ্গে আপনি আবার যোগাযোগ করতে পারেন। আমি ওই যে চেতনের মোড় আছে না, চেতনের মোড়েই থাকি। দয়া করে আপনি এখন এখান থেকে যান, যান বলছি। আচ্ছা ঠিক আছে, তারপরেও বিষয়টা ভাববেন। মানুষ এত খারাপ কিভাবে হয়? এদের ঘরে কি মা বোন নেই? অবশ্যই এর জন্য তো আমি নিজেই দায়ী। আমার সাথে তো এমনটা হয় স্বাভাবিক। কোথায় ছিলাম রাজরানী, আর আজকে হয়ে গেলাম আমি রাস্তায় একজন সামান্য ভ্যান চালক। সবই আমার কর্মফল। সুখে থাকতে মানুষ কথা বলে ভূতে কিলায়। আমার তো দেখতে আজকে সেই অবস্থা। কত ভালো ছিলাম, অতিরিক্ত লোভে আর শাশুড়ির উপর নির্যাতনের কারণে আজকে আমাকে ভ্যান চালাতে হচ্ছে শুধুমাত্র এক মুঠো ভাতের জন্য। এটাই না আমার মতো মেয়েদের পাওয়া উচিত। যাই।